সেই ধারণের পরবর্তী স্তর হচ্ছে ধ্যান অর্থাৎ মেডিটেশন। মেডিটেশন আর কনসেন্ট্রেশনের পার্থক্যটা হচ্ছে কনসেন্ট্রেশন যখন খুব গাঢ় হয়, খুব ঘনীভূত হয় এবং যখন তার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকে না, সেটাকে বলা হয় মেডিটেশন। অর্থাৎ মেডিটেশন হচ্ছে কনসেন্ট্রেশনেরই একদম চরম ধাপ। ষষ্ঠ স্তর হচ্ছে সমাধি অর্থাৎ ট্রান্স। আমরা বিভিন্ন জায়গায় পড়েছি যে বিভিন্ন মুনি ঋষি বা বিভিন্ন যোগী তারা সমাধিস্থ থাকেন এবং তখন তাদেরকে স্পর্শ করলেও তাদের কোনো সাড়া থাকে না, সেটা হচ্ছে সমাধি স্তর। এবং এই সমাধি স্তরে অ্যাকচুয়ালি আত্মার দর্শন লাভ করা যায়। এবং এই যে যোগের স্তর পতঞ্জলি নির্দিষ্ট করে গেছেন, এগুলো সিস্টেম্যাটিক্যালি ফলো করা আছে। ঠিক যেরকম ধরো ফুটবল খেলায় যখন কোনো ট্রেনিং হয় তখন থেকে প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করানো হয়, তারপরে পায়ের স্ট্রেচিং করানো হয়, তারপরে দৌড়ানো করানো হয়, তারপরে বলের সাথে ট্রেনিং দেওয়া হয়। প্রত্যেকটা একটা স্তর আছে। আমি প্রথমেই বল নিয়ে শুরু করতে পারি না। শুরু করলে হ্যাঁ অবশ্যই কিছু শিখবো, কিন্তু সেটা কমপ্লিট হবে, পূর্ণাঙ্গ শেখা হবে। ঠিক সেরকম সাঁতার শেখার সময় বিভিন্ন স্টেজে শেখা হয়। এমন কেউ কেউ ব্যতিক্রম থাকতে পারে, যাতে হয়তো তুমি জলে ফেলে দিলে সে হাত পা ছুটে সাঁতার শিখে গেল, কিন্তু সেগুলো ব্যতিক্রম। কিন্তু সর্বসাধারণের জন্য, জনসাধারণ নির্বিশেষে প্রত্যেককে যদি হ্যাঁ আমি সাঁতার শিখবো সেটা যদি অ্যাচিভ করতে হয়, তাহলে এই নির্দিষ্ট জিনিস ফলো করতে হয়। তো সেই রকম কিছু কিছু ক্ষণজন্মা ব্যক্তি রয়েছে, আমরা ইতিহাসেও দেখেছি, যারা প্রথম থেকেই হয়তো সমাধি স্তরে যেতে পারে, তো তাদের দেখে প্রথম থেকেই মেডিটেশন করতে পারে। কিন্তু তাদের দেখে আমরা যদি নকল করতে যাই, ঠিক আছে আমিও মেডিটেশন শুরু করলাম বা সমাধি শুরু করলাম, সেটা হবে না। কারণ আমরা জানি না যে আমার মধ্যে সেই পাওয়ার আছে কিনা, সেই ক্ষমতা আছে কিনা। তো সেই জন্য সবার জন্য এটা হচ্ছে নিয়ম, যেটা একটা স্তর থেকে আরেকটা স্তর ক্রমশ উন্নীত হতে হবে। অর্থাৎ তোমাকে প্রথমে নোটস এবং রুলস ফলো করতে হবে। যদি সেটা ফলো ঠিকঠাক করতে পারো তবে যোগাসন শুরু করতে হবে। যম নিয়ম না করে যোগাসন করার ফুল এফেক্ট হবে। ফুল এফেক্ট কথাটার মানে হচ্ছে, ধরো ডাক্তারবাবু তোমার জন্ডিস হয়েছে, ডাক্তারবাবু বললেন এই ওষুধ দিলাম তোমাকে লিভ 52 বা সার্ভিলিং, আর তোমাকে পেঁপে সেদ্ধ খেতে হবে, ভাজাভুজি খাওয়া চলবে না। এখন তুমি যদি বলো না ঠিক আছে জন্ডিস হয়েছে আমি ওষুধও খাবো এবং ভাজাভুজিও খাবো, তাহলে হয় তুমি দেরি করে সারবে বা কোনোদিন সারবেই না। ঠিক আছে, লাকিলি হয়তো কেউ সেরে গেল, সেটা ব্যতিক্রম, কিন্তু সেটা সায়েন্টিফিক নয়। তোমাকে নিয়মগুলো ফলো করতেই হবে। তুমি যদি নিয়মগুলো ফলো করো এবং ওষুধ খাও, তখন সেই ওষুধটা কাজে দেবে। সেই রকম এই আসন বা মেডিটেশনের ওষুধটা কাজে দেবে যখন তুমি প্রথম থেকে অন্যগুলো ফলো করে ঠিকঠাক আসছো। কমপ্লিট বেনিফিটটা তখন পাওয়া যায়। তো সেই আসনের পর প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কন্ট্রোল যোগাসনের পর শুরু করা উচিত, বা অন্তত কিছুদিন যোগাসন করার পর তারপর শুরু করা উচিত। তো এই যম নিয়ম সম্পর্কে বললাম। প্রথমেই আজকাল যোগা সেন্টারগুলোতে দেখা যায় যে প্রথমেই যোগাসন শুরু করিয়ে দেয়, এই যম নিয়মের কথা কেউ বলেও না। কারণ যারা শেখাচ্ছে তাদেরও সেই সম্পর্কে সম্যক ধারণা নেই, অনেকাংশে, সব ক্ষেত্রে বলবো না। তো এই যম বা ডোন্ট সম্পর্কে আমাদের বৈদিক দর্শনে বলা হয়েছে যে প্রথম স্টেপ যমের হচ্ছে অহিংসা অর্থাৎ নন ভায়োলেন্স। অহিংসা অন্য মানুষের প্রতি, অন্য জীবের প্রতি, অন্য প্রাণীর প্রতি। সত্য অর্থাৎ ট্রুথফুলনেস অর্থাৎ মিথ্যা না বলা, সেই জন্যই ডোন্ট। অহিংসা ডোন্ট কিল এনিওয়ান, সত্য ডোন্ট টেল লাই। অস্তেয় নন স্টিলিং, না বলে অন্যের দ্রব্যকে চুরি করা, যে নীতি কথা তোমাদের শেখানো হয় সেটা হচ্ছে এই অস্তেয় যমের পাঠ। চতুর্থটা হচ্ছে ব্রহ্মচর্য অর্থাৎ সেলিব্রেট যখন কেউ সিঙ্গেল থাকবে এবং ফেথফুল যখন বিবাহিত। অপরিগ্রহ অর্থাৎ অ্যাবসেন্স অফ গ্রিড অর্থাৎ লোভ কমানো, যে কোনো জিনিসের প্রতি লোভ না করা, সেই জন্যই ডোন্ট। নিয়ম, আচ্ছা এখানে একটা জিনিস স্লাইডে ভুল আছে, যমটা হচ্ছে ডোন্টস, নিয়মটা হচ্ছে ডুজ।
হচ্ছে শৌচ অর্থাৎ ক্লিনলিনেস। দ্বিতীয় হচ্ছে ক্লিনলিনেস মানে শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং মানসিকভাবেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, দুটোই বোঝাচ্ছে। দ্বিতীয় হচ্ছে সন্তোষ অর্থাৎ কন্টেন্টমেন্ট মানে অল্পেতে খুশি থাকা। আমরা সবসময় ভাবি যে আচ্ছা আমাকে কেন ছোট আমটা দেওয়া হলো, ওকে কেন বড় আমটা দেওয়া হলো, বা চকলেট আমি একটা পেলাম ও কেন দুটো পেলো। এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনা না করাও কিন্তু যোগের প্রথম স্তর, যোগাসন করারও আগের স্তর। তৃতীয় স্তর হচ্ছে তপ অর্থাৎ অস্টারিটি অর্থাৎ নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করা। ঠিক আছে, ধরে যাক তুমি প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসো, মিষ্টি খাওয়া শুরু করলে তুমি থামতে পারো না, তো সেটা নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে, সেই কষ্টটাই হচ্ছে তপস্যা, অস্টারিটিস। চতুর্থ হচ্ছে স্বাধ্যায় অর্থাৎ দন্তেশ্বয় ব আকার হয়জফল আকার অন্তেস্থ। স দন্তেশ্বয় ব মানে স মানে নিজে, সেলফ। স অধ্যায়, নিজেকে স্টাডি করা। অর্থাৎ এই যে আমরা যেটা আজকে করলাম, শরীর মন বুদ্ধি এবং আত্মা, নিজের যে এই যে পরিচয়, এই সম্পর্কে পড়াশোনা করা, চিন্তা ভাবনা করা, অধ্যয়ন করা এবং এই তথ্যগুলো যেখানে লেখা আছে সেখানে গ্রন্থ পড়া, স্বাধ্যায়। এবং পঞ্চম স্তর হচ্ছে ঈশ্বর প্রণিধান অর্থাৎ সারেন্ডার টু গড। ঈশ্বর সম্পর্কে আমি আজকে কিছু বললাম না, সেটা এত বড় টপিক, পরে যদি কখনো সুযোগ হয় হেডমাস্টার মশাই যদি অনুমতি দেন, আমি আরেকদিন বৈজ্ঞানিকরা ঈশ্বর সম্পর্কে কি বলছেন এবং আমাদের বৈদিক দর্শন কি বলছে এবং তার মধ্যে মিল কোথায় সেটা নিয়ে বলার চেষ্টা করব। তো সেটা অনেক বড় টপিক, আজকে আমি সেটা বললাম না। তো এই যে পতঞ্জলির 8টা যোগের স্টেপ রয়েছে, এগুলোরই বিভিন্ন ভেরিয়েন্ট অর্থাৎ বিভিন্ন ভাবে এগুলোর পাঞ্চিং মডার্ন যুগে চলছে। যেমন হঠযোগ আরম্ভ হয়েছিল 1500 শতাব্দীতে, এখন বিভিন্ন জায়গায় শেখানো হয় হঠযোগ ভালোভাবে না জেনে। আয়েঙ্গার যোগ, বিক্রম যোগ, এগুলো বিদেশে খুবই পপুলার। পাওয়ার যোগ বলে একটা যোগ আছে। এগুলো সবই ওই পতঞ্জলির যে কিছু আসনকে তুলে নেওয়া হয়েছে, কিছু প্রাণায়ামকে তুলে নেওয়া হয়েছে, তুলে বেছে এগুলোকে বানানো হয়েছে। কিন্তু বেশিরভাগ জায়গায় এগুলো যেখানে শেখানো হয় সেখানে যোগের 8টা স্তর সম্পর্কে সম্ভব ধারণা দেওয়া হয় না বা সেগুলো শেখানো হয় না। তো আমরা এই যে যোগের বিভিন্ন ধাপ পড়লাম, এই যে জপ নিয়ম, তো আমি 5 মিনিটের মধ্যে শেষ করছি, 2 ঘন্টা হলো সন্ধ্যেবেলা। তো 4টি বেসিক প্রিন্সিপাল রয়েছে যেটা আমরা ওই 5-5-10টা নিয়ম তাকে সামারি করা হয়েছে এই 4টি নিয়মে, বৈদিক দর্শনেই বলা হয়েছে। প্রথম হচ্ছে সাত্ত্বিক আহার। সাত্ত্বিক মানে হচ্ছে 3 রকমের জিনিস রয়েছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক মানে যে জিনিসটা তোমার মনের কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে, মনকে শান্ত রাখে, সেটা হচ্ছে সাত্ত্বিক। রাজসিক হচ্ছে যেটা তোমার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, তুমি খুব ছোটাছুটি করতে পারো, সেটা হচ্ছে রাজসিক। তামসিক হচ্ছে যা তোমাকে ঘুম পাড়িয়ে দেয়, ক্লান্ত করে দেয়, সেটা হচ্ছে তামসিক। তো এই 3টি জিনিস আমরা জীবনের সব ক্ষেত্রে দেখে থাকি। যেমন সকাল, ধরো দিনের সময়, সকালবেলা যখন তুমি ঘুম থেকে ওঠো, একদম ভোরবেলা, যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, তখন যদি আমরা দেখি চারপাশ শান্ত রয়েছে, হয়তো কিছু পাখি ডাকছে, জনজীবন এখনো শুরু হয়নি, সেই সময়টা হচ্ছে সাত্ত্বিক সময়। দুপুরবেলা সবাই স্কুলে কলেজে দৌড়চ্ছে, বাস যাচ্ছে, ট্রাম যাচ্ছে, অফিসে ছোটাছুটি, সেটা হচ্ছে রাজসিক সময়। আবার রাত্রিবেলা সবাই দিনের শেষে বাড়িতে ফিরে এসছে, ক্লান্ত, ঘুমিয়ে পড়ছে, সেটা হচ্ছে তামসিক সময়। আবার গান বাজনার ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে সাত্ত্বিক গান বাজনা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক, রাগ প্রধান মিউজিক বা শাস্ত্রীয় সঙ্গীত, সেটা হচ্ছে সাত্ত্বিক সঙ্গীত। তার কারণ সেটা শুনলে মন শান্ত হয়, মন উত্তেজিত হয় না, বরং যদি মন উত্তেজিত থাকে, মনে কোনো অ্যাংজাইটি থাকে, সেটাও শান্ত হয়ে যায়। তোমরা নিজেরা এটা দেখতে পারো, খুবই অবভিয়াস। আবার খুব ধরো পপ মিউজিক বা রক মিউজিক,
হচ্ছে রাজসিক মিউজিকের লক্ষণ, যেটা তোমার সেই মিউজিক শুনলে, বিট শুনলে অটোমেটিক্যালি তোমার পা ফ্লোর থেকে উঠে যায়, হাত পা ছুটতে ইচ্ছে করে অটোমেটিক, সেটা হচ্ছে রাজসিক মিউজিক। আবার তামসিক মিউজিক হচ্ছে খুব হেভি মেটালিক সাউন্ড, হ্যাঁ, প্রচন্ড, তুমি কিছুই শুনতে পাচ্ছ না, খালি চিল চিৎকার করে চেঁচিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তামসিক, যার কোনো অর্থ নেই। অনেক প্রোগ্রামে আজকাল দেখেছো অনেক ব্যান্ড রয়েছে। তো সেই রকম আহারের মধ্যেও সাত্ত্বিক, রাজসিক, তামসিক রয়েছে। এবং যে কোনো যোগ দর্শন তোমরা গ্রন্থ পড়ে দেখো, বা যে কোনো যোগের টিচার যারা যোগশাস্ত্র অধ্যয়ন করেছে জিজ্ঞেস করে দেখো, যে এই যে যোগের 8টা স্তর রেকমেন্ড করা হয়েছে, সেগুলো এফেক্টিভ হবে না যদি না আমরা এই সাত্ত্বিক চিন্তা ভাবনা জীবনে নিয়ে আসি এবং সেটা করার চেষ্টা করি। তো সেটা আহারের জন্য প্রযোজ্য। তো সেকেন্ড হচ্ছে নো গ্যামলিং, অর্থাৎ জুয়া, তাস, পাশা ইত্যাদি না খেলা। কারণ এই খেলাগুলোর মধ্যে অন্যের জিনিস চুরি করার মানসিকতা গড়ে ওঠে ইনডিরেক্ট। ওই যে নন স্টিলিং অর্থাৎ অস্তেয় ডোন্টসে বলা হয়েছে, সেটা এর মধ্যে কভার হচ্ছে। সাত্ত্বিক আহারের মধ্যে যেমন নন ভায়োলেন্স কভার হচ্ছে। নো ইনটক্সিকেশন, অর্থাৎ কোনো নেশা না করা, হ্যাঁ, বিড়ি, সিগারেট, তামাক, মদ, হিরোইন, ড্রাগ, গাঁজা, যে কোনো ধরনের নেশা, সেখান থেকে নিজেকে বিরত রাখা। পান, জর্দা, যা খুশি ভাবতে পারো। নো ফিজিক্যাল রিলেশন আউটসাইড ম্যারেজ, সেটা হচ্ছে যোগের একটা অংশ। তো এই 4টি ধাপ পৃথিবীর যে কোনো যোগ দর্শনের মূল ভিত্তি। তো এখন প্রশ্ন আসতে পারে যে এগুলো মেনে চলা বা যে ডুজ এন্ড ডোন্টস ফলো করা, এগুলো খুবই কঠিন, তারপর আমরা আসন এবং প্রাণায়ামের স্তরে যাব, তাই তো? এই যে ইন্দ্রিয়ের থেকে মনকে সরিয়ে নেওয়া, অপরিগ্রহ, যমের 5ম ধাপ যেটাকে বলা হয়েছে, বা তপস্যা, অস্টারিটি, নিজের পছন্দের জিনিস, আমি একটা জিনিস খেতে ভালোবাসি, সেটাকে ছেড়ে দেবো, কারণ সেটা বুঝতে পারছি, বুদ্ধি দিয়ে বিচার করে যে সেটা আমার জন্য ভালো নয় বা পৃথিবীর জন্য ভালো নয়, করা খুবই কঠিন। তো আমাদের বৈদিক দর্শনেই বলা হয়েছে যে এই যে যোগের যে বিভিন্ন প্রিরিকুইজিট গুলো বলা হয়েছে, সেগুলো করা সহজ হয়ে যাবে যদি আমরা মন্ত্র জপ করি বা মন্ত্র মেডিটেশন করি। কারণ সেটা হেল্প করে মনকে এই জিনিসগুলো করার শক্তি দিতে এবং যোগের স্তরে আস্তে আস্তে উঠতে। তো এটা কাইন্ড অফ একটা ইজি অল্টারনেটিভ, সহজ সলিউশন, বুঝতে পারছো? তো মন্ত্র শব্দটা এসছে মন এবং ত্র থেকে। মনস্ত্রায়তে ইতি মন্ত্র, অর্থাৎ মনকে যে ত্রাণ করে। মন বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে জঙ্গলে পশুর মতো, তাকে রক্ষা করার উপায় হচ্ছে মন্ত্র। এবং যারা মন্ত্র নিয়ে গবেষণা করে তারাও দেখেছে যে মন্ত্রের সত্যি এফেক্ট রয়েছে মনের উপর। একটা উদাহরণ আমি দিচ্ছি, হার্ভার্ড মেডিকেল স্কুল, হার্ভার্ড ইউনিভার্সিটির নাম তোমরা শুনেছো, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রথম 3-4 এর মধ্যে থাকে প্রত্যেক বছর। হার্ভার্ড মেডিকেল স্কুলের সারা লেজার, উনি মন্ত্র নিয়ে রিসার্চ করেন এবং উনি দেখেছেন যে মন্ত্র মেডিটেশন করলে আমাদের ব্রেনের ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। আমরা যে কাউকে বলি মাথা মোটা, সত্যি যদি কারো মাথা মোটা থাকে সে মাথা সরুও হয়ে যেতে পারে, সেটা পার্মানেন্ট না, ঠিক আছে? তো কিছু কিছু মন্ত্র আছে যাদেরকে মহামন্ত্র বলা হয়। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর নীল আবেল উনি বলেছেন যে উনি দেখেছেন যে স্ট্রেস এবং অ্যাংজাইটি কমিয়ে দিতে সাহায্য করে মন্ত্র। এবং এই NCBI NIH.gov, NIH হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। সেখানে একটা রিসার্চ পেপার রয়েছে ওম চ্যান্টিং এর উপর। সেখানে একজন গবেষক দেখিয়েছেন যে ওম ধ্বনির উপর নিয়মিত চ্যান্টিং করলে ব্রেনের স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়। ব্রেনের MRI স্ক্যান করে, ওম চ্যান্টিং করার আগে কেউ একজন 1 বছর ধরে ওম চ্যান্টিং করছে, তারপর ব্রেন স্ক্যান করে দেখিয়েছেন যে কিভাবে ব্রেনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পজিটিভলি চেঞ্জ হয়েছে। তো সেই সম্পর্কে কিছু ছবি এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে সামবেদ। তোমরা বেদের ভাগ করেছো ঋক, সাম, যজুঃ,
অথর্ব। তো সাম মানে হচ্ছে গান, অর্থাৎ যেখানে বিভিন্ন মন্ত্র গান হিসেবে গাওয়া হতো সেটাই হচ্ছে সামবেদ। তো এই সামবেদের বিভিন্ন গান এবং বিভিন্ন সুরে কি এফেক্ট মনের ওপর সেটা নিয়েও রিসার্চ করেছেন বিজ্ঞানীরা। 20-25 বছর বয়সের একজন পুরুষের ওপর এই রিসার্চটা করা হয়েছে। তো আমি তোমাদের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে শুনলাম যে তোমাদের নিয়মিত এখানে চ্যান্টিং করানো হয়, মেডিটেশন করানো হয়, তো এগুলো খুবই ভালো। তো আমি শুধু এটুকুই বলবো যে তোমরা এগুলো করছো, এগুলো বুঝে করো এবং কোনটা কেন করছো সেটা জেনে করো, তাহলে ফল আরো ভালো হবে। এবং এই যোগের বিভিন্ন স্তর বলা হয়েছে, চেষ্টা করো এই স্তরগুলো একটার পর একটা করতে, তাহলে ফল আরো বেশি পাবে অবশ্যই। তো আজকে আমি এখানে শেষ করব। এটা আরেকটা বই, অ্যান্ড্রু নিউবার্গ, এমডি ডক্টর, উনি লিখেছেন যে হাউ গড চেঞ্জেস ইওর ব্রেন। এখানে এই সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। এবং অবশেষে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই এখানে চলে এসো যাদের প্রশ্ন। যাদের প্রশ্ন আছে এখানে চলে এসো, তবে সংখ্যাটা বেশি হলে তখন ভাবতে হবে। আর আমরা সময় পার করেছি, কিন্তু প্রত্যেক অনুষ্ঠানের কিন্তু কিছু নিয়ম থাকে, সেই নিয়ম মতো আমরা শেষ করব। আশা করি আর 5-7 মিনিটের মধ্যেই শেষ করব। তারপর এখান থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে সেই মতোই তোমরা হল ছাড়তে পারবে। আমার নাম অনেক মজুমদার, আমি 8C-তে পড়ি। আমার কোয়েশ্চেন হচ্ছে যে আপনি এক্ষুনি বললেন যে শরীরের মোট 4টি স্তর, শরীর ছাড়া মাইন্ড, সোল এবং আরেকটা হচ্ছে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স। এবার এই তিনটি স্তরের মধ্যে কোন স্তরটি আমাদের এটা বোঝে যে আমরা মানে নিজস্বতা যে একটা ধর্ম আছে, সেই এই 3টি স্তরের মধ্যে কোন স্তরটি আমাদের সেই ভাবনাটা আমাদের মধ্যে যোগায়, সেটাই আমার কোয়েশ্চেন। তুমি বলছো যে প্রত্যেকে নিজেকে নিজের মধ্যে যে আমিত্ব, আইডেন্টিটি, সেটা আসে আত্মা থেকে, সোল থেকে, ঠিক আছে? কারণ বলছি, তুমি ধরো ছোটবেলায় তুমি নিজেকে যে আমি বলে জানো, তুমি যখন 10 বছর বয়স বা যখন 30 বছর বয়স বা যখন 60 বছর বয়স, তুমি নিজেকে সেই আমি হিসাবেই জানো। কিন্তু তখন তোমার শরীর চেঞ্জ হয়ে গেছে। বায়োলজিস্টরা বলছেন প্রত্যেক 7 বছরে শরীরের সমস্ত সেল চেঞ্জ হয়। তখন তোমার মনও চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলার মন আর বড়বেলায় তোমার মনের অনুভূতি, চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। তোমার বুদ্ধিও চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার সেই আত্মাটা একই আছে বলে তোমার নিজের আইডেন্টিটিটাও একই আছে। সেই আমি, এই আমি যে আগেও ছিলাম এবং এখনো আছে। আমার নাম বিত্রিশ গুহ। আমার কোয়েশ্চেন হলো যে আপনি যে বললেন যে আমাদের দেহ মানে আমাদের শরীর, আমরা 4টে জিনিস নিয়ে তৈরি, মন, ইন্টেলিজেন্স, মাইন্ড। আমরা 4টে জিনিস নিয়ে তৈরি। শরীর, তখন বললেন যে মানে আমাদের শরীর, হাত পা, আমরা সবকিছু বলি যে আমার হাত, আমার মন, তা আমরা তো আত্মাকেও তো আমার আত্মা বলি। খুব খুব ভালো প্রশ্ন। আমরা আমাকে আত্মাকে আমার আত্মা বলি, কিন্তু সম্পূর্ণ বৈদিক শাস্ত্র যদি তুমি অধ্যয়ন করো, যেখানে এই স্তরের কথা বলা আছে সেখানে কোথাও আমার আত্মা এই কথাটা বলা নেই। সেখানে বলা আছে আমি আত্মা, আমি আত্মা, তুমি আত্মা এবং সবাই আত্মা, ঠিক আছে? হ্যাঁ। আমার নাম অনিকেত বিশ্বাস, আমি ক্লাস 8-এর সি সেকশনের ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, স্যার যেমন বললেন যে কোনো জড়বস্তুকে মানে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে চাই, মানে পারি। আমরা যদি সেই এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করার জন্য আমরা যদি কোনো রোবট বা মেশিনের সাহায্য নিই, তাহলে তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় তাদের প্রয়োজন হচ্ছে না। তা সেটা কিভাবে? খুব ভালো প্রশ্ন, বুদ্ধিমান প্রশ্ন। ও বলেছে যদি কোনো রোবটকে ব্যবহার করে আমরা করি, পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করছি না, কিন্তু আমরা ইনডিরেক্টলি করছি, কারণ রোবটটা তৈরি করতে পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করা হয়েছে। প্রণাম করতে হবে না। আমি শুভজিৎ দাস, আমি 8B-এর ছাত্র। আচ্ছা, এই কনসেন্ট্রেশনের একটা জায়গায় দেখানো ছিল ব্লাডের মধ্যে ব্ল্যাক এনার্জি বাড়ে, ব্ল্যাক এনার্জিটা কি? ব্ল্যাক এনার্জি হচ্ছে সেই ধরনের কেমিক্যাল যেগুলো ব্লাডে থাকার জন্য আমাদের ব্লাড প্রেশার বাড়ে, স্ট্রেস বাড়ে, টেনশন বাড়ে, ঠিক আছে? ধরো কোলেস্টেরল তার মধ্যে একটা।
আমার নাম সায়ন কাঞ্জিলা, আমি দিক থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা মারা যাই তখন আমাদের শরীরকে পুরোপুরি হিন্দু ধর্ম মতে যে পুড়িয়ে দেওয়া, বৈদিক ইয়েতে আমাদের শরীরকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে আমাদের যে আত্মা, সেই আত্মাটা অন্য শরীরে যায় কি করে, বা যায় কেন? যার ফলে আমরা অনেকেই জাতিস্বরকে বলি যে ওরা আগের জন্মের জিনিস মনে রাখতে পারে। আপনি যেটা বললেন। আচ্ছা, প্রথমত ওর দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে পুড়িয়ে দেওয়ার ফলে আত্মার কি হয় এবং তখন সে অন্য জায়গায় যায় কেন। বৈদিক দর্শনে এটাও বলা রয়েছে যে আত্মাকে পোড়ানো যায় না। মানে ভগবদ গীতায় 2য় অধ্যায়ে পরিষ্কার বলা হয়েছে যে আত্মাকে পোড়ানো যায় না, ভেজানো যায় না, কাটা যায় না। আত্মার অনেক প্রপার্টি সেখানে বলা আছে, বুঝতে পেরেছেন? তো আগুন শরীরকে স্পর্শ করে কিন্তু আত্মাকে স্পর্শ করে না, এটা হচ্ছে প্রথম তথ্য। আর দ্বিতীয় তথ্য, আত্মা কেন এক শরীর থেকে অন্য শরীরে যায় তারও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তো সেটা আমরা চেষ্টা করবো পরে একটা ক্লাসে ডিটেলসে আলোচনা করা, ঠিক আছে? আত্মার অস্তিত্ব কি বিজ্ঞান মতে প্রমাণিত? আর যদি প্রমাণিত হয়, আত্মা ভর না শক্তি? আচ্ছা, ভর এবং শক্তি এই দুটো হচ্ছে আমাদের পদার্থের প্রপার্টি, ঠিক আছে? তো বৈদিক দর্শন মতে 2 রকমের পদার্থ রয়েছে। একটা হচ্ছে গ্রস ম্যাটার আর একটা হচ্ছে সাটল ম্যাটার। গ্রস ম্যাটার মানে হচ্ছে আমাদের চারপাশে যে সমস্ত অণু পরমাণু দেখতে পাই, যেগুলোকে স্পর্শ করা যায় বা আমাদের খালি চোখে দেখতে পাই। আরেক ধরনের ম্যাটার রয়েছে যেটাকে বলে সাটল ম্যাটার বা সূক্ষ্ম পদার্থ, যেগুলোকে এই বস্তুগুলি দিয়ে দেখা সম্ভব নয়, সেটাকে আমাদের অন্যভাবে দেখতে হবে। তোমার একটা উদাহরণ দিই, যেমন কাঁচকে কাঁচ দিয়ে কাটতে হয় বা হিরেকে হিরে দিয়ে কাটতে হয়, সেই রকম আমি ইলেকট্রন দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখছি। তো আত্মাকে দেখতে গেলে আত্মা দিয়েই দেখতে হবে, এবং আত্মাকে যে দেখার পদ্ধতি সেটাও দেখা যায়, এবং তার যে মানে সায়েন্টিফিক সিস্টেম সেটাই হচ্ছে যোগের পদ্ধতি বা যোগের স্টেপ। এই যোগের জিনিসগুলো অভ্যাস করলে আস্তে আস্তে তোমার মধ্যে আত্মাকে দর্শন করার ইনস্ট্রুমেন্ট তৈরি হবে এবং তুমি তাকে দেখতে পাবে, ঠিক আছে? বিজ্ঞান অর্থে যে বিশেষ জ্ঞান, সেই বিজ্ঞান দ্বারা প্রমাণিত, এবং আমাদের ইউনিভার্সিটির ল্যাবে যদি সিরিয়াসলি এই যোগ সাধনাকে স্টাডি করা হয় তাহলে সেখানে প্রমাণিত হয়, ঠিক আছে? আচ্ছা, পূর্বজন্ম